অপর্ণা, তন্ময় বলছি। কেন ফোন করেছো? বলেছিলাম না চাকরি না পেয়ে ফোন করবে না। সরকারি চাকরি আমি পেয়ে গেছি অপর্ণা। ও মাই গড! ওকে ওকে ওকে, আমি তোমার বাড়ি আসছি। 5 মাসে কি করে পেলে চাকরিটা? 5 বছরেও যেটা হলো না, 5 মাসে হলো কি করে? আমি আসছি। বেশ, এসো। 5 মাসে বাড়ির রাস্তাটা ভুলে যাওনি তো? এইসব কি বলছো? একটু ঝগড়া অশান্তি তো সব সম্পর্কের হয়। 30 বছর হয়ে গেছে তুমি বেকার ছিলে, আমার বাবা কিভাবে মানতো আমাদের সম্পর্কটা? আচ্ছা, এসো, তারপর কথা হচ্ছে। তন্ময় অপর্ণাকে ফোনে চাকরির খবরটা দিয়ে ফোন করলো তার মাকে। মা কিছুদিন আগে চলে গিয়েছিল দিল্লি। তন্ময়ের দাদা এখানে চাকরি না পেয়ে দিল্লি চলে যায় বছর 2 আগে। একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে। এখন সে শ্বশুরের ব্যবসা সামলায়। তন্ময়ের মা দিল্লিতে দাদার কাছেই থাকছে। বছর খানেক হলো। বাবা মারা যাবার পর অল্প পেনশনের টাকায় ঘর চলছিল না আর। বাজারের সবকিছুর অনেক দাম। যাই হোক, তন্ময় ফোন করতে তার মা ধরে বলল, হ্যাঁ বল, টাকা ফুরিয়ে গেছে, পাঠাবো? না মা, আমি সরকারি চাকরি পেয়েছি। কিভাবে পেলি? আসছি আমি, দাদাকে বলি যদি ফ্লাইটের টাকাটা দেয়। আমি পাঠিয়ে দিচ্ছি টিকিট, আমি বুক করছি ফোনে। তুই এত টাকা পাবি কি করে? তুই ভালো আছিস তো বাবা? হ্যাঁ, আমি টিকিট কেটে দিচ্ছি মা, একটাবার আসবে, অনেক দিন দেখিনি তোমার। আজই যাবো বাবা, তুই ব্যবস্থা করে দে একটু, আমি মোবাইলে কেটে দিচ্ছি, এসো। বিকেল 5টা 10 কি 15 উপস্থিত তার মা। অপর্ণাও এসে পড়বে। মা, প্রেমিকা দুজনকে একই সময় আসতে বলেছিল তন্ময়। সে চাকরি পাবার পর যে সবাই তার কাছে ফিরবে, এটা তন্ময় আগে থেকেই জানত। মা এবং প্রেমিকা উপস্থিত। মনে একটাই প্রশ্ন, তন্ময় সত্যি চাকরিটা পেয়েছে? 5 মাসের মধ্যে চাকরিটা পেল কি করে? তন্ময়ের মা অলকা দেবী আগে পৌঁছালো তার নিজেদের বাড়ি। বহুদিন পর বাড়ি ফিরলে বাড়ির প্রতি ভালোবাসাটা যেন একটু বেশি করে প্রকাশ পায়। অলকা দেবী জিজ্ঞাসা করলেন, কিসে চাকরি পেলি? কিভাবে পেলি? আমি জানতাম তুই একদিন চাকরি পাবি। বলছি মা, অপর্ণা আসবে বলল। আসুক, দুজনকে গল্পটা একসাথে শোনা। 5 মিনিটের মাথায় অপর্ণা উপস্থিত। অপর্ণা যেন একটু সেরে এসেছে। 5 মাস আগে অপর্ণা সম্পর্কটা নষ্ট করছিল। এখন তন্ময় সরকারি চাকরি পেয়ে গেছে, তাই এখন সম্পর্কটা তো ঠিক করতেই হবে। তন্ময় মতো ভোলা ভালা ছেলেকে ইমপ্রেস করা কোনো ব্যাপার না। অপর্ণা জানে তন্ময় রূপ দেখলে নিজেকে সামলাতে পারে না। অপর্ণা এসেই জড়িয়ে ধরল, একটা চুমু দিল তন্ময়ের গালে। চুমু খেয়ে বলল, আমি জানতাম সোনা তুমি চাকরিটা পাবেই, কারোর জন্য না হোক আমার জন্য তুমি পাবে, আমি জানতাম। এসো ভেতরে। সরি সোনা, লাস্ট 5 মাসের জন্য। কিন্তু একটাই প্রশ্ন, তুমি চাকরিটা পেলে কি করে? 5 বছরে যেটা হলো না, সেটা 5 মাসে হলো কি করে? বসো, মাও এসেছে, তোমাকে আর মাকে একসাথে গল্পটা বলবো। তন্ময় মাকে অপর্ণার পাশে বসতে বলল। রান্নাঘর থেকে 2 প্লেট মিষ্টি আনলো, সঙ্গে আনলো কোল্ড ড্রিঙ্কস। অলকা দেবী বললেন, এসব কি করছিস? এত কিছু করলি কেন? পাগল হয়ে গেছিস নাকি? অপর্ণা হঠাৎ করে এই জল মিষ্টি আনার ঘটনা দেখে অবাক হলো। তন্ময়ের চাল চলন এবং ব্যবহারে অস্বাভাবিক পরিবর্তন, এটা দেখে সে অবাক হয়ে বলল, তন্ময় কি হয়েছে? আরে চাকরি পেয়েছি, একটু মিষ্টি মুখ হবে না? আর সাসপেন্স রেখো না, প্লিজ বলো, সত্যি তুমি চাকরিটা পেয়েছো? কিভাবে পেলে? আরে খাও এগুলো, বলছি। তন্ময় বসল অলকা দেবী এবং অপর্ণার সামনের চেয়ারটায়। অপর্ণা এবং অলকা দেবী জিজ্ঞাসু দুটো চোখ নিয়ে তাকিয়ে আছে। 5 মাসে সরকারি চাকরি পেল কি করে? 30 বছরের সদ্য চাকরি পাওয়া তন্ময় বলতে শুরু করলো একদম শুরুর থেকে। দেখো মা, আমার 26 বছর অবধি কোনো অসুবিধা হয়নি। বাবা বেঁচে ছিল। 23 বছরে এমটেক করার পর চাকরির জন্য পরীক্ষা দেওয়া শুরু হয়। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলেও ক্যাম্পাসিং তো এখন সব কলেজেই বন্ধ হয়ে গেছে।
আমার হাতে সরকারি চাকরি ছাড়া কোনো উপায় রইল না। পড়তে শুরু করলাম, অনেক পড়লাম, দিন রাত শালা এক করে দিলাম, চাকরি হলো না। পেপারে দেখলাম 100টা পদের জন্য পরীক্ষা নিচ্ছে 15 লাখ ছেলে মেয়ে। তবুও আশা ছাড়িনি। রেজাল্ট বেরোলো একে একে, কোনো পরীক্ষার রেজাল্টে আমার নাম দেখতে পেলাম না। পরে দেখলাম 100 জনের মধ্যে 50 জনই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়াতে গিয়ে বাবার ব্যাংক ব্যালেন্স তো শেষ। 50 লাখ কেন, 50,000ও বাবার ব্যাংক ব্যালেন্স ছিল না। দাদাও তখন আমাদের সাথে থাকতো, দাদাও বেকার ছিল। মা, একটু নিমকি খাবে? অপর্ণা। কথার মাঝে তন্ময় এমনভাবে জিজ্ঞেস করলো, এই নিমকির কথাটা শুনে বেশ হকচকিয়ে গেল মা, এবং সাথে প্রেমিকাও। তন্ময়ের মা অলকা দেবী বললেন, না তুই খেলি না? তোকে ছাড়া আমি খাই কি করে বলতো? মা, 1 বছর ধরে আমি একাই খাচ্ছি, আর চাকরি পেয়েছে বলে তোমার আমার সাথে খেতে ইচ্ছে করছে। তুমি খাও মা, আমি পরে খাবো। অলকা দেবী মিষ্টিটা খেতে শুরু করলেন অনিচ্ছা সত্ত্বেও। অপর্ণা বলল, তুমি চাকরিটা পেলে কি করে সেটা বলো, এসব তো আমরা জানি। খুব সাসপেন্স লাগছে না? পরে সামলাতে পারবে তো? মিষ্টিটা খাও, নিমকি দিচ্ছি এরপর। তন্ময়ের পাশেই ছিল নিমকির কৌটো। কালই কৌটোটায় নিমকি ভর্তি করেছে। কিছুটা নিমকি দিয়ে তন্ময় আবার বলতে শুরু করল। কি বললো? সব বলবো। তার আগে তোমরা যদি এই চ্যানেলটি আর এই পেজটা সাবস্ক্রাইব না করে থাকো, মানে আমার চ্যানেল এবং আদুর অ্যালবাম পেজটা সাবস্ক্রাইব না করে থাকো, ফলো না করে থাকো, প্লিজ ডু শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। ওকে, তারপরে শুনি কি হয়েছে। ঘরে 2টো বেকার ছেলে, বাবা মারা গেল। প্রথমে মাংস খাওয়া কমলো, তারপর মাছ খাওয়া বন্ধ হলো। এমন অবস্থায় এসে দাঁড়ালাম যে 3 জনের 3টে ডিম কিনতে গিয়ে 10 বার ভাবতে হতো। দাদা কাজ খুঁজতে শুরু করলো, কিন্তু কে কাজ দেবে? কে কাজ দেবে? যে কোনো কাজ হলেই হবে। একটা এটিএম গার্ডের কাজ করতো লুকিয়ে লুকিয়ে। বাবা ব্যাংকে কাজ করতো আর ছেলে গার্ডের কাজ করে, লোকে তো হাসবে। দাদা কাজ করছিল, আমায় বলেছিল পড়তে। আমার উপর দাদার খুব ভরসা ছিল। পড়লাম, খুব পড়লাম, চাকরি হলো না। ইতিমধ্যে দূর সম্পর্কের একটা আত্মীয়ের কাছে দাদা ধরা পড়ে গেল গার্ডের পোশাকে। চারদিক থেকে অপমান ছুটে এলো। আমাকে সরকারি চাকরি পেতেই হবে। বয়স তখন 28। দাদা যেখানে কাজ করত সেখানে চুরি হলো। হয়তো চাকরি চাই চোরেরও, চোরও হয়তো পিএইচডি করা। পুলিশ পড়লো দাদার পিছনে। দাদা নির্দোষ প্রমাণ হলেও সবার হঠাৎ করে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেল যে দাদা চুরি করেছে। অপমান সহ্য না করতে পেরে দাদা পালালো। আমাদেরও কিছু বলে যায়নি। দাদা যেহেতু পুলিশের চোখে ইমেজটা ভালো না, তাই আমরা পুলিশের কাছেও যেতে পারলাম না। আমাদের মাথার উপর থেকে ছাদটা একেবারেই চলে গেল। বাড়িতে কেউ ইনকাম করে না, মা যেটুকু পেনশন পেত এই সেইটুকুই। আমি কাজ খুঁজলাম, কিন্তু পেলাম না। মায়ের প্রেশার ও সুগারটারও প্রবলেম। পেনশনের 4,000 টাকা ওষুধ এবং ডাক্তারের পিছনেই যায়, বাকি 1,000 টাকা সারা মাসের খাওয়া খরচ। একদিন দেখলাম মা রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ল। আমি তখন সব কাজ করতে রাজি। সবার ঘরে ঘরে ঘুরলাম, বললাম আমি এমটেক, একটা চাকরি হবে। আমি এমটেক, একটা কেরানির চাকরি হবে। আমি এমটেক, একটা গার্ডের চাকরি হবে। দাদা সেই সময় ফোন করে জানালো যে সে দিল্লিতে বিয়ে করে শ্বশুরের বিজনেস করে, তার আর বেকারত্বের সমস্যা নেই। মা একদিন হঠাৎ করেই চলে গেল দাদার কাছে। বেকারত্বের জ্বালা দাদা, বেকারত্বের উদাহরণ দেখে ভয় লাগে। মা কতদিন আর আমার কাছে না খেয়ে থাকবে? পড়ে থাকলাম আমি একা। অপর্ণা, নিমকি তো শেষের পথে, আর একটু দেবো? না না, তারপর কি হলো? আরে বলছি স্প্রাইটটা খাও না একটু, তোমার জন্যই তো আনা। গল্পটা সঠিক এগোচ্ছে তো মা? তুমি তো জানো এই অবধি। বাবু, আমার কিচ্ছু করার ছিল না, আমি কি করব বুঝতেই পারছিলাম না। তন্ময়ের কথা শুনতে শুনতে চোখ দিয়ে জল পড়ছিল তার মা অলকা দেবী।
যখন একেবারে হাউমাউ করে কেঁদে উঠলেন 60 বছরের তন্ময়ের মা, মাকে শান্ত করতে লাগলো তন্ময়। জল টল দিল। অপর্ণা স্প্রাইট খেয়ে বলল, এরপর চাকরি পেলে কি করে? বলছি, এটাই তো গল্পের ক্লাইম্যাক্স। মা চলে যাবার পর আমার হাতে আসা টাকার কোনো সোর্স নেই। খাওয়া বন্ধ হয়ে গেল। 2 দিন না খেয়েই রইলাম। পরদিন রাতে বেরিয়ে দেখলাম বিয়ে বাড়ির খাবার ফেলছে। ফেলার আগে চাইলাম না, এতে ওরা আমাকে ভিখারি ভাবতে পারে। তারপর তারপর আর কি, ওদের ফেলে দেওয়া খাবারগুলো যখন ওরা চলে গেল, একটা প্লাস্টিকে ভরে ওখান থেকে নিয়ে সবাইকে লুকিয়ে নিয়ে চলে এলাম। সেই খাবার আমি বাদেও কয়েকটা কুকুর নিয়ে যাচ্ছিল মুখে করে। 2 দিন পর খেতে খেতে বুঝতে পারলাম শান্তির সংজ্ঞা। এর মধ্যে দেখা হলো অপর্ণা তোমার সাথে। 30 বছরের লোক হয়ে একটা মেয়ের কাছে টাকা চাইবো? প্রথম প্রথম লজ্জা করলেও পরের দিকে কোনো উপায় ছিল না। মিথ্যে কথা বলে টাকা নিতাম। সেই টাকায় চাল কিনতাম, ডাল কিনতাম। একসময় অপর্ণার ব্যাগ থেকে টাকা চুরি করতাম। হয়তো বুঝতেও পেরেছিল, তাই পরের দিকে ব্যাগও আনতে না। ছেড়ে চলে গেল অপর্ণাও। আবার 2 দিন না খেয়ে আছি। রাতে বেরোলাম খাবার খুঁজতে, পেলাম না। রাতে পেটে ব্যথা করছিল, কিন্তু খেতে গেলে তো পয়সা লাগে। পরদিন ট্রেনে উঠলাম। রাতেই সিদ্ধান্ত নিয়েছিলাম পরদিন পকেট মারবো একজনে। সকাল সকাল বেরোলাম। শক্তি পাচ্ছিলাম না শরীরে। ভিড় ট্রেন ছিল। একটা লোকের পিছনে দাঁড়িয়ে পকেট থেকে মানিব্যাগ তুলতে যাব, ধরা পড়ে গেলাম। হয়তো আমার হাতটা একটু বেশি কাঁপছিল। ওরা খুব মারলো জানো। মুখ ফেটে রক্ত পড়ছিল, আমার ঠোঁট ফেটে রক্ত পড়ছিল। এই দেখো। তন্ময় তার ঠোঁটটা উল্টিয়ে দেখালো তার মা এবং প্রেমিকাকে। সেলাইয়ের দাগটা স্পষ্ট। হাঁ করে দেখছে অপর্ণা। অলকা দেবীর চোখ দিয়ে টক টক করে জল পড়ছে। তন্ময় ঠোঁটটা দেখিয়ে বলল, অপর্ণা, কোল্ড ড্রিঙ্কসটা শুধু তোমার জন্য এনেছি। আমার মা খাবে না, আমার মায়ের খাওয়ার বারণ আছে। সে খাওয়া যাবে পরে, আগে বলো তারপরে কি হলো? এরপর আমি জেলে গেলাম। 3 মাস জেল খাটলাম। ওরা আমাকে মারতো, বেল্ট দিয়ে, লাঠি দিয়ে। 3 মাস পর বাড়ি ফিরলাম। এই 4টে দেওয়াল ছাড়া আমার কাছে আর কিছুই ছিল না। বাড়িটাও তো বিক্রি করা যাবে না, বাড়িটা মায়ের নামে লেখা। খাবো কি? জেলে তাও ফ্রিতে খেতে পেতাম। আমার আর কষ্ট সহ্য হচ্ছিল না। আমি এমটেক। জেলে খবর পেয়েছিলাম বেসরকারি নার্সিং হোমে নাকি কিডনি বিক্রি করা যায়। কিডনি ভালো থাকলে 10 লাখ টাকা পাওয়া যায়। প্রথমে আমি ব্যাপারটা মজা ছলে নিয়েছিলাম। ছোটবেলায় মজা করে বলতাম কিডনি বিক্রি করে ক্যামেরা কিনব। কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা। আমি হাসপাতালে গেলাম। ডাক্তার জানালো কিডনি বিক্রি করা যায়, টাকাও পাওয়া যায় 10 লাখ। ডাক্তারের কথা শুনে মজাটা সিরিয়াস হয়ে সত্যি হয়ে গেল আমার ক্ষেত্রে। পরীক্ষা করে ডাক্তার জানালো আমার একটা কিডনি না খেতে পেয়ে খারাপের পথে, আর একটা কিডনি ভালো আছে। ভালো কিডনিটা বেঁচে দিলে খারাপ কিডনিটা দিয়ে আমি 3 মাসের বেশি বাঁচব না। কিন্তু বিশ্বাস করো মা, আমি কিডনিটা না বেচলে 1 মাসে না খেতে পেয়ে মরে যেতাম। হাতে 10 লাখ টাকা, 3 মাসের খরচ করতে হবে। 8 লাখ টাকা দিয়ে সরকারি চাকরি নিলাম। এখনো 2 লাখ টাকা বেঁচে আছে। এই দেখো মা, বলে তন্ময় জামাটা তুলে পেটে কিডনির কেটে যাওয়া জায়গাটা দেখাল। একটা অপারেশনের দাগ স্পষ্ট। আর পারছি না, আর কষ্ট দিস না প্লিজ। কষ্ট কিসের মা? তোমার ছেলে আর বেকার না। তোমার ছেলেকে আর কেউ বেকার বলতে পারবে না। কত টাকা আছে, আর আমাদের কষ্ট হবে না। কিডনিটা না বিক্রি করলে তোমার মুখটাও হয়তো দেখতে পেতাম না। কোনো অভাব নেই আর মা, আমায় আর ভাগার থেকে খাবার খেতে হয় না। আমায় পকেট মার করতে গিয়ে ধরা পড়তে হয় না। অপর্ণাও সেজেগুজে এসেছে। কিডনি বিক্রি করেছি বলেই তো তোমাদের নিমকি, কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারলাম। জীবনের শেষ 3 মাস আমার জীবনের সবচেয়ে ভালো সময় হয়ে যাবে। আমি সরকারি চাকরি করি। ও মা, একটা মিষ্টি দেবো? অপর্ণা, কোল্ড ড্রিঙ্কসটা প্লিজ শেষ করো। কিডনি বিক্রির টাকায় কেনা তো।